এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অভিজিৎ দা। অভিজিৎ দা, মুখ্যমন্ত্রীর চোখে জল, যে মৎস্যজীবীরা ফিরে এলেন তাদের নাকি বাংলাদেশে মোটা মোটা লাঠি দিয়ে পেটানো হয়েছে, মারা হয়েছে, তারা নাকি আহত। কুমিরের কান্না। মমতা ব্যানার্জি তিনি আবার নাকি ভারতীয়দের জন্য আবার চোখের জল, আবার হিন্দুদের জন্য, কারণ জেলেরা বেশিরভাগই তো হিন্দু ছিল। বাংলাদেশিরা এসে এখানকার হিন্দুদের পেটাচ্ছে, সেই বেলা তাদের চোখের জল হয় না। যত ডাকাতি রাহাজানি দেখবেন সমস্ত বাংলাদেশি মুসলমানরা, সব অনুপ্রবেশকারীরা। মমতা ব্যানার্জির নাটক, উনি কেন পলিটিক্সে এসছেন, লোকে আমরা তো দেখেছি যারা ফিল্ম আর্টিস্ট তারা রূপালী পর্দায় ভালো অভিনয় করার পর রাজনীতিতে এসে তারা সব একজন নেতা নেত্রী হচ্ছেন, অনেকে সফল হয়েছেন, অনেকে বিফল হয়েছেন। তা মমতা ব্যানার্জি অনেকদিন তো রাজনীতি করলেন, এবার রূপালী পর্দায় নামা উচিত। আপনি তাহলে অভিনয় করার নিদান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একদম একদম অভিনয় করে, মানে ওনার তো বেসিক্যালি অভিনয় ছাড়া কিছুই জানেন না উনি। আপনি অভিনয় করার কথা বলছেন, কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা বলছে যে উনি একেবারে বিদ্যাসাগরের সমান, রামমোহনের সমান, বাংলায় যা অবদান আছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কম অবদান নেই। এগুলো জোস করে বলে, এমনিতে তো মমতা ব্যানার্জি কিছু বলতে পারে না এরা। যেমন কুণালদা ঘোষকে তো জেল খাটালো বলির পাঠা করে, তো ওনার মনে রাগ থাকবে না? তো উনি তো নিজে কিছু বলতে পারছেন না, এমন একটা বলে দিলেন যাই নিয়ে লোকে এবার হাসি মস্করা করবে। তো এই টাইপের আর কি কথাবার্তা, এইসব নিয়ে কিছু নেই, মানে এই জাস্ট জোকস অফ দ্য ইয়ার। বর্তমানে এখনো পর্যন্ত কিন্তু বাংলায় জঙ্গি ধরা পড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে যে কোথায় খুঁজে বার করো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশের দিকেই আঙুল তুলছে। মমতা ব্যানার্জি পুলিশের দিকে আঙুল হচ্ছে। ইমরান হাসানের কথা মনে আছে? এমপি, যে রাজ্যসভার এমপি হিসেবে মমতা ব্যানার্জি পাঠিয়েছিল, ইমরান হাসানটাকে আপনারা অনেকে ভুলে গেছেন, ভোলা উচিত নয়। 2013 সালে 19শে ফেব্রুয়ারি ক্যানিংয়ে একটা রায়ট হয়, ঠিক আছে, ঘটিয়া শরীফের ওখানটায়। সেই রায়ট অন্তত 300 থেকে 400 হিন্দু বাড়ি পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, শত শত হিন্দু মানুষ আহত হয়। সেই ডিআইবি, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তারা রিপোর্ট দিয়েছিল যে গোয়েন্দা অফিসার, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, রাজ্য পুলিশের গোয়েন্দা অফিসার রিপোর্ট দিয়েছিল, সে কপি আমার কাছে আছে, 7 পাতা রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টের প্রতিটা ছত্র লিখেছিল যে ইমরান হাসান নিজে এই রায়টের মদতদাতা। 1970-71 সালে ওর জলপাইগুড়িতে ঢোকে বাংলাদেশ থেকে, তখন পূর্ব পাকিস্তান ছিল, বাংলাদেশ হয়নি। তো একটা পূর্ব পাকিস্তানি লোককে গোয়েন্দা রিপোর্টের পরেও তার বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তাকে রাজ্যসভার এমপি করে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। তো জঙ্গিদের মদতদাতা তো মমতা ব্যানার্জি নিচে। আজকে দেশটা যখন ভাগ হলো, 3টে টুকরো তো হলো তো না। জিন্না বললো যে হিন্দুরা হচ্ছে খতরনাক জাতি, এদের কাছে মুসলমানরা থাকতে পারবে না, আমার আলাদা রাষ্ট্র চাই বলে দেশটাকে ভাগ করলো। লক্ষ লক্ষ হিন্দু মুসলিম লোক মারা গেল জিন্নার এই প্রস্তাবটাকে রাখতে গিয়ে। তারপরে 3টে টুকরো হলো, হিন্দু মেজরিটি ভারতবর্ষে হলো, আর মুসলিম মেজরিটি 2টো রাষ্ট্র হলো। 71-এ ভেঙে গিয়ে বাংলাদেশ হলো, যেটা আগে পূর্ব পাকিস্তান ছিল। তা যখন বাংলাদেশ এবং পাকিস্তানে যখন এখানকার মুসলমানরা চলে গিয়েছিল, তা তো কখনো এখানকার মুসলমানদের কথা ভাবেনি যে এখানকার মুসলমানদের যে আমরা ছেড়ে চলে যাচ্ছি, যারা এই দেশটাকে মা বলে রয়ে গেছিলো ভারতে, তা তাদের কি দুর্দশা হবে। অর্থাৎ সেই সব পাকিস্তানি এবং বাংলাদেশি মুসলমানরা ভারতীয় মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছিল, তারা হচ্ছে গদ্দার এখানকার মুসলমানদের সঙ্গে। অথচ সেই গদ্দারদের একজনকে রাজ্যসভার এমপি শুধু করেনি, তার এমপি টার্মটা শেষ হওয়ার পর আজকে মাইনরিটি মোর্চার, আজকে আমাদের মাইনরিটি কমিশন, যেটা সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করে রেখে দিয়েছে ইমরানকে, ওই জঙ্গিটাকে, যে সিমির ফাউন্ডার মেম্বার, যার সঙ্গে জেএমবির যোগাযোগ রয়েছে, গোয়েন্দা রিপোর্ট রয়েছে। এটা আপনি চাইলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি। তো আমি এই যে একটা জঙ্গিকে যে সংখ্যালঘু কমিশনের যে চেয়ারম্যান করে রেখে দিয়েছে, যে জঙ্গির মদতদাতা, যে পুরো রায়টের যে মূল মদতদাতা, রাজ্য সরকার গোয়েন্দা রিপোর্ট, তো উনি গোয়েন্দা রিপোর্ট মানেন? গোয়েন্দারা রিপোর্ট দিচ্ছে না। অনেক ভালো ভালো অফিসার এখনও গোয়েন্দা ডিপার্টমেন্টে রয়েছে রাজ্য পুলিশে। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, তাদেরকে মান্যতা দিচ্ছেন। যাদেরকে জঙ্গি বলে ডিটেক্ট করছে, তার সঙ্গে যেহেতু জেএমবির কানেকশন থাকে সেই জঙ্গি নেতার, তিনি তাকে তৃণমূল নেতা বানাচ্ছেন। শওকতের সঙ্গে নেই, এদের সঙ্গে নেই, যথেষ্ট রয়েছে, খোঁজ নিয়ে দেখুন। আজকে শুভেন্দু দাস শওকতকে জঙ্গির মদতদাতা বলেছে বলে ওনার লিগ্যাল নোটিশ দিয়েছে। তা শওকতকে জেএমবি ব্যাকআপ দেয়নি? ইনভেস্টিগেশন করলেই জানা যাবে। এটা অশিক্ষিত যত, এই যে শওকত, এটা অশিক্ষিত। তো ও নাকি 42 বছর বয়সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। এটা কেউ 42 বছর বয়সে উচ্চ মাধ্যমিক পাশ করে? তারপর 2016 সালে ও হচ্ছে এমএলএ হলো, ঠিক আছে। তারপরে 2018 সালে নাকি ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে রাজস্থানে কোন কলেজ থেকে। আচ্ছা, যে এমএলএ হয় সে ক্লাসটা কখন করলো? আমি বোঝাতে পারছি কথাটা? তো এইরকম অশিক্ষিত জঙ্গি বর্বর সব নিয়ে হচ্ছে তৃণমূল পার্টিটা, আর তার মেইন মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। সুতরাং মমতা ব্যানার্জির মুখে এগুলো মানায় না। এই
পিসি ভাইপোর, আমরা বলি পিসি ভাইপো, নিন্দু করে বলে মা বেটা। জিহাদি সরকার যতদিন না এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যাবে ততদিন এই আমাদের শান্তি নেই। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এত কথা বলেন, কিন্তু সেখানে নিজের পরিবহন মন্ত্রীকে মানে অন ক্যামেরা একদম ধমক দিয়ে বলেছে যে বাসের সংখ্যা বাড়ানোর জন্য। বাসের সংখ্যা বেড়েছে, কলকাতায় তো তাহলে উন্নত হচ্ছে। মমতা ব্যানার্জির কথায় আমাকে বলবেন না। আপনার যদি মন যখন খুব খারাপ লাগবে না, ধরুন বাড়িতে বা কোনো জায়গায় আপনার মনটা ঠিক নেই, বোরিং লাগছে, তো আপনি যদি মনটাকে ফুরফুরে রাখতে চান তাহলে মমতা ব্যানার্জির ভাষণ শুনবেন। ঠিক আছে, আমরা যেমন কার্টুন দেখি বা হাসির খোরাকের কোনো গল্পের বই পড়ি, মমতা ব্যানার্জির ভাষণ শুনবেন, আপনার মন ফুরফুরে হয়ে যাবে। মানে ওনার মতো এরকম জোকার মনে হয় পলিটিক্সে কোনো দিন আসেনি। মিলিয়ে নেবেন আপনার কথাটা, কোথাও বাড়িতে আপনার গণ্ডগোল হয়েছে বা কোনো কিছু মন ফোন খারাপ, আপনি মমতার ভাষণ শুনবেন, আপনার আস্তে আস্তে পেট ফেটে যাবে। সেদিনকে কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী একবার সংখ্যালঘুদের নিয়ে ক্ষোভ প্রকাশ করলো দলের প্রতি, তারপরেই আবার দেখা গেছে রামমোহন থেকে শুরু করে বিনয় বাদল দীনেশের সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করছে। তাহলে কি কোথাও পদ হারানোর ভয় রয়েছে? পদ হারানো বান্ডিলও পৌঁছে যায়। এইসব তো মমতা ব্যানার্জির ট্যাকটিক্সটা খুব ভালো না, বান্ডেল, পদ, তারপর আরও অনেক কিছু। একটা মানুষ, আমরা তো মানুষ, তো মানুষের তো অনেক কিছু চাওয়া পাওয়া রয়েছে, তো সেইগুলো পূরণ করার মাধ্যমে উনি ওনার দলকে চালাচ্ছেন। সে নিজের দলের মধ্যেও করছে, বিরোধী দলের মধ্যেও করছে। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যুদ্ধের মহড়া দিচ্ছে বাংলাদেশ। তাহলে কি এবার যুদ্ধ হতে চলেছে? সৈয়দ মুজতবা আলী সেই উপন্যাসে সেই কথাটা আছে না, আস্তে কন কর্তা ঘোড়ায় হাসবো। ভারতের লোকেরা দের মানে কি বলবো আপনাকে, বাংলাদেশের আমার সবচেয়ে আশ্চর্য কী লাগে জানেন, এই যে যখন 1971-এ যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন এই পাকিস্তানি সৈন্যরা তখন প্রচুর রেপ করেছিল। প্রায় 3 থেকে 4 লক্ষ বাংলাদেশি মুসলিম মহিলাদের রেপ করে গেছিলো এবং বলে গেছিলো যে আমরা বীজ বপন করে যাচ্ছি, এরাই পরবর্তীকালে আমাদের সাপোর্টার হবে। তা যখন 1971-এ তারা যখন রেপ করে, তারা গর্ভবতী হয়ে পড়বে। 6 মাস পরে তাদের যখন মানে অনেকে এর প্রচুর রিপোর্ট আছে, আপনিও রয়েছেন, চাইলে আমি পাঠিয়েও দিতে পারি অরিজিনাল তথ্য সমেত। তো সেই সব বাচ্চাগুলো বা তাদের যে প্রজেনি, ধরুন তাদের এখন বয়স হয়ে গেছে, ইয়ার আবার প্রায় এদিকে 30, 52, 53 বছর, ঠিক আছে, তো তাদের ছেলেমেয়েরাও 20-22 বছর হয়ে গেছে। তো এই টোটাল পাকিস্তানিদের রক্ত বইছে এদের শরীরে। এই জামাতের যে মুভমেন্টটা চলছে এখন, যেটা হিন্দু বিরোধিতা বা ওদের দেশ বিরোধিতা, যেটা পাকিস্তানের সাপোর্টে, তো সেইটাই আর কি চলছে। এবং ন্যাচারালি তারা তো এই সমস্ত কথা বলবেই। পাকিস্তানকে কদিনের মধ্যে সারেন্ডার করতে বাধ্য হয়েছিল পাকিস্তানের 96,000 সৈনিক জেনারেল মানেকশার কাছে। তা বাংলাদেশকে ঠিক করতে কতদিন লাগবে? কয়েক ঘন্টা বলুন। এবং সেখানে যেখানে আপনি ভোটে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে কিন্তু একেবারে ক্যাম্প খোলা হলো, মেডিকেল ক্যাম্প। সেই মেডিকেল ক্যাম্পের মানে ডায়মন্ড হারবার মডেল নাকি সারা দেশ ফলো করবে। ডায়মন্ড হারবার কেমন আছেন? আপনি গিয়ে ঘুরে দেখেছেন? ডায়মন্ড হারবার মডেল আমি বলছি শুনুন, কোনো গণতন্ত্র নেই, কাউকে ভোট করতে দেওয়া হবে না। যে বেশি লাফাবে তাকে হয় পারচেস করবে, নয় তাকে কেস দিয়ে শেষ করে দেবে, ঠিক আছে। আর এখানটায় রাস্তাঘাটগুলো দেখবেন সব দাঁত বার করে রয়েছে। মানে এত অভিষেক ব্যানার্জি হচ্ছে আমাদের ডায়মন্ডের মানুষের জন্য অভিশাপ। অভিষেক ব্যানার্জিকে লোকে ঘেন্না করে। এখানে যদি সুস্থ হয়ে ভোট হয়, আমি অভিজিৎ দাস ববি বলে যাচ্ছি, ও এখন আমি বলেছিলাম 2 লক্ষ ভোটে হারবে, জামানত জব্দ হবে। এখন যদি সুস্থ হয়ে ভোট হয়, ওখানে মিলিটারি দিয়ে যদি ভোটটা করানো হয়, কারণ ও তো এবারে সেন্ট্রাল ফোর্সকে কিনে নিয়েছে, ইলেকশন কমিশনকে কিনে নিয়েছে, আমার দলের প্রচুর লোকে পারচেস করে নিয়েছে। তারপরে ও চেয়েছিল আমার জামানত জব্দ হবে, তার উপরে 3.5 লক্ষ ভোট, 23% ভোট আমি পেয়েছি আমার নিজস্ব স্ট্রেংথে। আর আমি 4 বছর ওখানে ছিলাম না, ন্যাচারাল একটা ডাস্টবিনের উপর আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, তো এবং কোনো রকম ব্যাকআপও পাইনি। তারপরে যে লড়েছি, তো ওখানে যদি সুষ্ঠু হয় ভোট হয়, ওর জামানতই জব্দ হবে, ও 2 লক্ষ ভোটে হারবেই। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, যেমন ভাতের আপনি একটা চাল টিপলে যেমন বোঝা যায় না, অভিষেক ব্যানার্জি যেখানটায় অফিসটা, সেটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের অফিস, যেটা ইডি 2023 সালে অক্টোবর মাসে সিল করে গেছে। ও সিল ভেঙে ওখানেই বসে। তা একটা লোক তার যখন যায়, ওকে সবাই মা মাসি বলে গালাগালি করে। 5-6 ঘন্টা পুরো রাস্তা দিয়ে কেউ হাঁটতে পারে না, সবাই তৃণমূলের লোকেরাও গালিগালাজ করে। তো ওই যে অফিসটা যেখানে বসে, যে বুথটা, তো ওখানকার ওর যে সাঙ্গবাঙ্গ নিয়ে যে যায়, তার ওখানকার লোকের তোকে সাপোর্ট করা উচিত। আমার প্রভাবে ওই জায়গা কটা, ওই বুথ কটা তো ছাপা মারতে পারেনি, প্রত্যেকটা বুথ আমি জিতেছি। এবং ওই যে বুথটাতে ও যে বসে এমপি অফিস, যেটা লিপস অ্যান্ড বাউন্সের, যেটা ইডি সিজ করে গিয়েছিল, ওই অফিসটাতে 119 ভোটে হেরেছে। আমি বোঝাতে পারছি কথাটা? অর্থাৎ সুষ্ঠুভাবে যদি ভোট হতো, যেখানে ওরা ছাপ্পা মারতে পারেনি, যেখানে সেই সব জায়গাগুলো, এবং কাউন্টিংয়ে কিন্তু গুলিয়েছে, 50 থেকে 100 ভোট ওখানে গুলিয়েছে। কারণ আমাদের কাউন্টিং এজেন্টদের মেরে ধরে বার করে দিয়েছিল, সব সূচ নিয়ে গেছিলো, সূচ ফুটিয়ে দিচ্ছিল, ওখানে কোনো ফোর্সও ছিল না।
এবং যারা ইলেকশনে যারা দায়িত্ব ছিল সে সমস্ত অবজারভারগুলো, কাউন্টিং অবজারভারগুলো চুপচাপ মিউট স্পেক্টেটর ছিল, সব পারচেস্ট হয়ে গেছিলো। তা সত্ত্বেও ওখানে 119 ভোটে আমি জিতেছি বুথটাতে। তাহলে বুঝুন যে অভিষেক ব্যানার্জিকে কীভাবে লোকেরা ঘেন্না করে, ডায়মন্ডের লোকেরা।